কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম সাইলেন্ট কিলার। লিখেছেন দুর্জয় শাকিল। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়াও লেখকের প্রকাশিত নতুন বই মৃত্যু গুহা সংগ্রহ করে নিতে পারেন বইমেলার কলি প্রকাশনী স্টল থেকে। স্টল নাম্বার 17, 18, 19। শুরু হচ্ছে সাইলেন্ট কিলার। রাস্তার পাশে বড় একটা বটগাছের নিচে এসে থামলো বাসটা। ব্যাগ হাতে নিয়ে বাস থেকে নামলো পাবন। ডান দিকে মোড় দেওয়া রাস্তা দিয়ে হাঁটতে লাগলো ও। রাস্তার দুই ধারে গাছের সারি, তারপরে সবুজ মাঠ। কুসুমতলী গ্রামের প্রকৃতি দেখে চোখ জড়িয়ে গেল ওর। এই প্রথম ও এই গ্রামে এসেছে। ওর চাচা আকরাম সাহেব এই গ্রামে থাকেন। চাচার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। মানুষজনকে জিজ্ঞাসা করে বাড়িটা খুঁজে বের করলো ও। বাড়ির উঠানে এসে দাঁড়ালো পাবন। ওদের দেখেই ঘর থেকে বেরিয়ে আসলেন আকরাম সাহেব, সাথে তার ছেলে জিহান ও তার স্ত্রী। জিহান ও পাবন সমবয়সী। কুশল বিনিময় করে ওকে ঘরের ভিতরে নিয়ে গেল ওরা। বিকালে জিহানের সাথে গ্রাম দেখতে বের হলো পাবন। ওকে নদীর পাড়ে নিয়ে গেল জিহান। লাল সূর্যটা তখন নদীতে ডুব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ছোট ছোট নৌকা পাল তুলে ভেসে বেড়াচ্ছে। একটা লঞ্চ চলছে নদীতে। সবকিছু মিলিয়ে অপরূপ এই নদী। জিহান বলল, ঝর্ণা থেকে এই নদীর উৎপত্তি, তাই সবাই এই নদীকে ঝর্ণা নদী বলে ডাকে। পাবন মুগ্ধ হয়ে দেখতে লাগলো ঝর্ণা নদীর অপরূপ দৃশ্য। সূর্যটা টুপ করে ডুব দিল নদীর গভীরে। গ্রামের মসজিদ থেকে সুমধুর কণ্ঠে ভেসে আসলো মাগরিবের আজান। বাড়ি ফিরে গেল ওরা। পরের দিন সকাল। ঘুম থেকে উঠে পাবন একা হাঁটতে বের হলো। ও কখনো ভাবতেই পারেনি গ্রামের নদীর তীরে সকালটা এত সুন্দর হতে পারে। নদীর পাশের বন থেকে ভেসে আসছে পাখির কলরব। অনেক পাখি উড়ে নদী পাড়ি দিচ্ছে খাবারের খোঁজে। মন্ত্রমুগ্ধের মতো এসব দৃশ্য অবলোকন করছে পাবন। এই প্রকৃতিকে ও যে রহস্য থেকেও বেশি ভালোবাসে, কারণ ওর নামেই যে মিশে আছে প্রকৃতি। প্রকৃতির অন্যতম 3টি উপাদানের পাহাড়, বন, নদী প্রথম অক্ষরগুলো একত্র করেই ওর নাম। আজ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য নিজের চোখে উপভোগ করে কিছুটা হলেও নিজের নামের সার্থকতা খুঁজে পেয়েছে ও। সারাদিন জিহানের সাথে গ্রাম ঘুরে বেড়ালো পাবন। গ্রামের অনেক মানুষের সাথে পরিচিতি হলো আর উপভোগ করলো ছবির মতো সুন্দর এই কুসুমতলী গ্রামের সৌন্দর্য। সারাদিন ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়ল পাবন, তাই সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়ল ও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পাবন আবারও নদীর পাড় গেল। দেখল নদীর পাড়ে জড়ো হয়েছে গ্রামের মানুষ। এগিয়ে গেল পাবন, কিছুই বুঝতে পারছে না। মানুষের ভিড়ের মাঝেও খুঁজে পেল জিহানকে। টেনে ওকে ভিড় থেকে বের করে আনলো পাবন। জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে? সবাই এখানে জড়ো হয়েছে কেন? কাল রাতে একটা লঞ্চ নদীতে হারিয়ে গেছে। লঞ্চ তো নদীতে ডুবে, হারায় কিভাবে? কাল রাতে তো ঝড় তুফান কিছুই ছিল না, তাও একটা লঞ্চ হারিয়ে গেল। লঞ্চটা কুসুমতলী থেকে ফেরিঘাট যাচ্ছিল। 30 জন লোক নিয়ে লঞ্চটা নিখোঁজ হয়েছে। আশেপাশে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি ওটাকে। আমাদের গ্রামে এই প্রথম এমন ঘটনা ঘটল। নদীর কিনারায় গেল পাবন। 10 থেকে 12 জন ডুবুরি নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে, কিন্তু সারাদিন খুঁজেও কোনো হদিস পাওয়া গেল না লঞ্চটার। এতগুলো মানুষ একসাথে নদীতে হারিয়ে যাওয়ায় বিষণ্ণতা নেমে আসলো কুসুমতলী গ্রামে। পাবন সারাদিন ভাবল বিষয়টা নিয়ে। বিকালে ও কুসুমতলী লঞ্চঘাটে গেল। লঞ্চঘাটে কর্মরত লোকটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। পাবন হাই বলে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি পাবন। লোকটা হাত মিলিয়ে হাসি মুখে বলল, আমি জাহিদ। কুশল বিনিময় শেষে পাবন বলল, আচ্ছা জাহিদ সাহেব, আপনি কি নিখোঁজ লঞ্চটার সম্পর্কে কিছু জানেন? আপনি কি পুলিশের লোক নাকি?
জি না, আমি শখের গোয়েন্দা। লঞ্চ নিখোঁজ হওয়াটাকে আমার খুব রহস্যজনক মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আমিও সেটাই ভাবছি, একটা লঞ্চ এতগুলো লোক নিয়ে উধাও হলো কিভাবে? আপনার কাছে কি নিখোঁজ হওয়া লঞ্চ ড্রাইভারের কোনো ঠিকানা আছে? ড্রাইভারের ঠিকানা দিয়ে কি করবেন? দেখি তদন্ত করে কিছু পাই কি না। জাহিদ সাহেব কিছুক্ষণ ভেবে পাবনকে ঠিকানাটা দিল। সন্ধ্যাবেলা পাবন জিহানকে সাথে নিয়ে ড্রাইভারের বাড়ির দিকে রওনা দিল। যাবার পথে কয়েকজন লোককে জিজ্ঞাসা করে জানা গেল লোকটার নাম ইদ্রিস। খুবই সহজ সরল আর ভালো লোক। ইদ্রিস সাহেবের বাড়িতে গিয়ে ওরা দেখলো তার বউ বিলাপ করে কাঁদছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ওরা চলে আসলো। যেতে যেতে পাবন বলল, যা সন্দেহ করেছি পুরোটাই ভুল। জিহান বলল, তাড়াতাড়ি পা চালা, অনেক দেরি হয়ে গেছে। দ্রুত পা চালালো ওরা। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠে সে আরেকটা দুঃসংবাদ শুনে আঁতকে উঠল। আবারও 25 জন যাত্রী নিয়ে আরও একটি লঞ্চ উধাও। ও দৌড়ে নদীর পার গেল। মানুষজন জড়ো হয়ে আছে সেখানে। সবাই ফাহিমকে ঘিরে আছে। ফাহিম জিহানের বন্ধু। পাবন সেখানে গিয়ে দাঁড়ালো। ফাহিম চেঁচিয়ে বলছে, কাল রাতে ঘুম আসছিল না আমার, তাই একটু নদীর পার এসেছিলাম হাঁটার জন্য। রাত তখন আনুমানিক 11টা বাজবে। দেখি লঞ্চটা হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ আলোটা নিভে গেল, আর শুনতে পেলাম না লঞ্চের আওয়াজ। মনে হলো তখন থেকেই লঞ্চটা গায়েব হয়ে গেছে। আবারও ডুবুরিরা নদীতে নামলো লঞ্চটাকে খোঁজার জন্য। পুলিশ আসলো, কিন্তু আগেরটার মতো এই লঞ্চটাও লাপাত্তা। সারাদিন খুঁজেও কোনো হদিস পাওয়া গেল না লঞ্চটার। একটা শোক কাটতে না কাটতেই আরেকটা দুঃসংবাদে নির্জীব হয়ে গেল পুরো কুসুমতলি গ্রাম। বিকালে পাবন আর জিহান গেল ফাহিমের বাড়িতে। ফাহিমকে ডেকে নিয়ে ওরা নদীর পাড়ে গেল। পাবন ফাহিমকে জিজ্ঞাসা করলো, তুমি কি বলতে পারবে নদীর ঠিক কোন জায়গাটায় তুমি লঞ্চটাকে দেখেছো? ফাহিম বলল, তখন তো রাত ছিল, স্পষ্ট দেখতে পাইনি, তবে সামনের ওই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম, ওখান থেকেই দেখেছি লঞ্চটাকে। ফাহিমের দেখানো জায়গাটাতে গিয়ে দাঁড়ালো ওরা। তারপর পাবন জিহানকে বলল, আজ রাতে আমরা এখানে দাঁড়িয়ে থাকব, সাথে থাকবি তুই আর ফাহিম। দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওরা দুজন ওর কথায় সায় দিল। রাত তখন 9টা বাজে। 4টা হালকা আলো ছড়াচ্ছে। পাবন, ফাহিম আর জিহান এসে দাঁড়ালো নদীর তীরে। শো শো আওয়াজে বাতাস বইছে, নদীর ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। ওরা তিনজন বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। কিছুক্ষণ বাদেই হুইসেল বাজিয়ে লঞ্চ আসলো। তীব্র নজর রাখলো ওরা। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে লঞ্চটা। কোনো অঘটন ঘটল না। নিরাপদেই ফেরিঘাটে পৌঁছে গেল লঞ্চটা। বাড়ি ফিরে আসলো ওরা। শুয়ে শুয়ে ভাবতে লাগলো পাবন, তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। কোনো ক্লু তো বের করা যাচ্ছে না। যে লঞ্চগুলো নিখোঁজ হয়েছে সেগুলো কি দিনের শিডিউলের শেষ লঞ্চ? কিন্তু লঞ্চগুলো তো কোনো নির্দিষ্ট সময় নিখোঁজ হচ্ছে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল পাবন। পরের দিন সকালবেলা পাবন একা ঘরে বসেছিল। জিহান তখন ক্লাসে। হাঁটতে হাঁটতে পাবন জিহানের কলেজে গেল। মাঠে সব ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছিল। মাঠের এক কোণে জিহান এক ভদ্রলোকের সাথে কথা বলছিল। পাবন জিহানের কাছে গিয়ে দাঁড়ালো। জিহান ভদ্রলোকটার সাথে পাবনকে পরিচয় করিয়ে দিল। জিহান বলল, উনি মুনতাসির সাহেব, আমাদের শিক্ষক। পরিচয় পর্ব শেষে লোকটা চলে গেল। পাবন বলল, বাসায় একা একা ভালো লাগছিল না, তাই তোর কাছে চলে আসলাম। ভালো করেছিস, চল চা খাই। চল। ছোট্ট একটা চায়ের দোকানে গিয়ে বসলো ওরা। চা খেতে খেতে জিহান বলল, তারপর কিছু খুঁজে পেলি? না রে, মাথায় কিছু ঢুকছে না। যদি এটা প্রাকৃতিকভাবে হয় তাহলে আমাদের কিছুই করার নেই, কিন্তু যদি এটা মানুষের কারসাজি হয় তাহলে সে আমার হাত থেকে নিস্তার পাবে না। চা শেষ করে বাড়ি ফিরে আসলো ওরা। পরের দিন সকালে পাবন ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে উঠানে এসে দেখলো গ্রামের লোকজন জটলা করেছে।
আর তাদের মধ্যমণি শাহজাহান। সবাই হা করে শাহজাহানের কথা শুনছে। পাবন এগিয়ে গেল। শাহজাহান বলছে, কাল রাতে ও মাছ ধরতে গিয়ে অদ্ভুত এক প্রাণীকে নদীর তীরে দেখেছে। ওটার পিঠে পাখা আছে, মুখটা দেখতে জিরাফের মতো, বাকিটা মানুষের মতো, অনেক লম্বা। গ্রামবাসী ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, এই অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীটাই তাহলে লঞ্চগুলোকে গায়েব করার জন্য দায়ী। শাহজাহান বলল, আমরা এখন থেকে কেউ আর সন্ধ্যার পর নদীর তীরে যাব না। সবাই সায় দিল শাহজাহানের কথায়। জটলা ভেঙে গেল। গ্রামে রটে গেল অদ্ভুত প্রাণীটির কথা। আতঙ্কে চুপসে গেল কুসুমতলী গ্রামের লোকজন। সেদিন বিকালবেলা পাবন একা একা বসে আছে নদীর তীরে, ভাবছে ওই অদ্ভুত প্রাণীটার কথা। ওটা তো গ্রামে এসে কারো ক্ষতি করছে না, শুধু নদীতে লঞ্চ সহ মানুষকে গায়েব করে দিচ্ছে। আর ফাহিম তো ওই দিন ওই প্রাণীটাকে দেখতে পায়নি। তাহলে কি ওটা অদৃশ্য হতে পারে? ওটা কি তাহলে ভয়ঙ্কর কোনো জলমানব? পরের দিন সকাল, আরও একটি শোক বার্তা নিয়ে দিনের আলো নেমে আসলো কুসুমতলীতে। 10 জন যাত্রী নিয়ে আবারও একটি লঞ্চ গায়েব। গ্রামবাসী সবাই ওই জলমানবটাকে অভিশাপ দিতে লাগলো। কেনই বা দিবে না? এই পর্যন্ত 65টা প্রাণ নিয়েছে ওটা। লঞ্চ কর্তৃপক্ষ জরুরি সভা বসালো। রাতে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। তবে তদন্ত চলবে, কী কারণে লঞ্চগুলো গায়েব হয়ে যাচ্ছে। যদিও পুলিশ বা অন্য কোনো কোস্টগার্ডরা তদন্ত করে কোনো কুলকিনারা পাচ্ছে না। কিন্তু পাবন বসে থাকলো না। রাতে জিহান আর ফাহিমকে নিয়ে নৌকায় করে নদীতে কয়েকটা চক্কর দিবে এই সিদ্ধান্ত নিল। যাওয়ার পথে দেখা হলো দাড়িওয়ালা এক লোকের সাথে। অন্ধকারে ভালোভাবে দেখা না গেলেও পাবন ঠিকই চিনল লোকটাকে। জিহানের শিক্ষক মুনতাসির আহমেদ। ওনাকেও সাথে করে নিয়ে গেল ওরা। 4 জন মিলে কয়েকবার চক্কর দিল নদীতে। অদ্ভুত বা সন্দেহজনক কিছুই চোখে পড়ল না ওদের। বাড়ি ফিরে গেল ওরা। খাবার খেয়ে শুয়ে পড়ল পাবন। তীব্র অস্বস্তি কাজ করছে ওর ভেতর। এতগুলো মানুষ মারা গেল, অথচ কিছুতেই কিছু করতে পারছে না সে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের আলো জানালা দিয়ে এসে পাবনের চোখে লাগলো। আর মোড়া দিয়ে ঘুম থেকে উঠে বসল ও। চোখ মেলতেই হাতের কাছে একটি কাগজের টুকরা পেল। তাতে লেখা, গোয়েন্দাগিরি বাদ দিয়ে বাড়ি চলে যাও, তা না হলে তোমার আর তোমার বন্ধুদের কপালে মৃত্যু ছাড়া আর কিছু লেখা নেই। কাগজটা পেয়ে মুখের এক কোণে হাসি ফুটে উঠল পাবনে। নিশ্চিন্ত হলো যে লঞ্চগুলো কোনো জলদানব গায়েব করছে না, মানুষরাই করছে। কেননা জলদানব তার চিঠি লিখবে না। যাক, অন্তত একটা ক্লু তো পাওয়া গেল। চিরকুটটা পকেটে ঢুকিয়ে উঠানে আসলো পাবন। হন্তদন্ত হয়ে ওর কাছে ছুটে আসলো মুনতাসির আহমেদ। একটা চিরকুট বের করে ওর হাতে দিল। পাবনের চিরকুটে যা লেখা ছিল হুবহু তাই লেখা। পাবন বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আর এই হুমকির কথা ফাহিম আর জিহানকে বলবেন না, ওরা ভয় পেতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন, এখন বাড়ি যান। স্যার মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু তুমি যাই করো না কেন একটু সাবধানে থেকো। স্যার চলে গেলে পাবন নাস্তা করে শহরের দিকে রওনা দিল। যাওয়ার পথে দেখা হলো জাহিদ সাহেবের সাথে। দেখেও না দেখার ভান করলেন তিনি। বিষয়টা একটু অবাক করলো পাবনকে। তবে আপাতত বিষয়টা নিয়ে তেমন ভাবল না সে। শহরে গিয়ে ডুবুরিদের যাবতীয় জিনিসপত্র কিনল। আসার সময় বাস থেকে নামার পর দেখল একটা লোককে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে পাবন শুনল লোকটার ছেলে কয়েকদিন ধরে নিখোঁজ। পাবন লোকটাকে বলল, আপনার ছেলের ছবি আর ঠিকানা দেন, যদি খোঁজ পাই আপনাকে জানাবো। লোকটা পাবনকে তার ছেলের একটা ছবি আর ঠিকানা দিল। পাবন বাড়ি ফিরে আসলো। নদীর তীরের ছোট্ট একটা কুটুরিতে লুকিয়ে রাখলো ডুবুরির জিনিসগুলো। কাউকে জানাবে না সে। সিদ্ধান্তটা ওর একার। আজ রাতেই নদী তলদেশে তল্লাশি চালাবে ও। জিহানকে বললে ও হয়তো আকরাম চাচাকে বলে দিবে, তখন হয়তো পুরো পরিকল্পনাটাই বৃথা যাবে। তাছাড়া গ্রামবাসীরা জানলে হয়তো ওকে নদীর কাছেই আসতে দিবে না। তাই সবার কাছেই ও গোপন রাখলো বিষয়টা।
ঝর্ণা নদীতে টুপ করে ডুব দিল সূর্যটা। রাত নেমে আসলো কুসুমতলি গ্রামে। চারটা ভালোই আলো দিচ্ছে আজকে। রাত একটু গভীর হতেই শান্ত হয়ে গেল কুসুমতলি গ্রাম। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসলো পাবন। পা টিপে টিপে চাঁদের আলোতে হেঁটে হেঁটে নদীর পাড়ে চলে আসলো সে। ডুবুরির সাজে সজ্জিত হলো। ধীরে ধীরে নেমে গেল নদীতে। নদীর তলদেশে পৌঁছে গেল পাবন। চারপাশে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ দেখলো তলদেশে এক জায়গা থেকে অনেক আলো বের হচ্ছে। সাথে সেখানে গেল সে। কাছে গিয়ে দেখলো বিশাল এক গর্ত, মনে হচ্ছে কোনো গুহার মুখ। সেখান থেকে আলো বের হচ্ছে, কিন্তু পাবন গুহার ভেতরে ঢুকলো না। বাহিরে বেশ কিছুক্ষণ সাঁতরে বেড়ালো। হঠাৎ একটা লোক বের হয়ে আসলো গুহা থেকে, তারপর সাঁতরে নদীর উপরে চলে গেল। পাবন ওর পিছু নিল। লোকটা নদী পার হয়ে হাঁটতে লাগলো। পাবনও লুকিয়ে লোকটার পেছনে হাঁটতে লাগলো। কিছু দূর পর একটা কুঁড়ে ঘর। লোকটা ঘরের দিকে হাঁটতে লাগলো। কুঁড়ে ঘরের কাছে আসতেই পাবন একটা কাঠ কুড়িয়ে নিল। কোষে পিছন থেকে আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। কুঁড়ে ঘরে এনে লোকটাকে বিছানায় শোয়ালো সে। হাত পা বাঁধল। অজ্ঞান হয়ে আছে লোকটা। ওর পকেটগুলো হাতড়াতে লাগলো পাবন। লোকটার পকেটে একটা নোটবুক আর একটা ডিস্ক। ঘরের ভেতরের টেবিলের উপর ল্যাপটপ সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ছিল। পাবন ডিস্কটা ল্যাপটপে ঢুকিয়ে অন করলো। ডিস্কটাতে বেশ কয়েকটা ভিডিও আছে। প্রজেক্টে লেখা ভিডিওটা অন করে ও জানতে পারল পুরো প্রজেক্টটা বিজ্ঞানী আলফ্রেড টমাসের। ছবিটা দেখে লোকটাকে কেমন যেন পরিচিত মনে হলো পাবনের। কিন্তু প্রজেক্টটা খুবই ভয়াবহ আর গা শিউরে ওঠা। মানুষের শরীরের ক্যালসিয়ামকে কাজে লাগিয়ে এমন এক ওষুধ তৈরি করেছেন তিনি, যা মানুষকে সম্পূর্ণ নীরোগ করতে সাহায্য করবে। অর্থাৎ একজন মানুষের জীবন নষ্ট করে অন্য একজনকে নীরোগ দেহ দান করা। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে কি করে মানুষকে মেরে আর ক্যালসিয়াম ব্যবহার করে ওষুধ তৈরি করা হচ্ছে। বুক কেঁপে উঠল পাবনের। অন্য ভিডিওটিতে দেখা যাচ্ছে কি করে লঞ্চগুলো পানির উপর থেকে নদীর নিচের গুহাতে নেওয়া হচ্ছে। আলফ্রেড টমাস পানির স্রোত থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তিকে চুম্বক শক্তিতে পরিণত করে সেই চুম্বক শক্তির সাহায্যে লঞ্চকে টেনে নিচে নিতেন। লঞ্চটার গতি তিনি গুহাতে বসে কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রণ করতেন। চুম্বক শক্তিটা এতটাই শক্তিশালী যে মানুষ সমেত পুরো লঞ্চটাকে নিচে টেনে নিতে 10 কি 12 সেকেন্ডের মতো সময় লাগে। পাবন ভাবল, মানতেই হবে, আলফ্রেড টমাস একজন বস, অনেক জ্ঞানের অধিকারী সায়েন্টিস্ট। তিনি যা করেছেন কোনো বিজ্ঞানী তা করতে পারবে কিনা সন্দেহ। কিন্তু মানুষ হত্যা করে মানুষের কল্যাণ করা মানব সভ্যতা কখনো মেনে নেবে না। তাই তিনি লুকিয়ে এসব করছেন। যেভাবেই হোক বন্ধ করতে হবে ওর পাগলামি। তখনই অজ্ঞান হওয়া লোকটার চোখ খুলল। হাত পা নাড়াতে চেষ্টা করল, কিন্তু তার হাত পা বাঁধা থাকায় নড়তে পারল না। চেঁচিয়ে বলল, আমাকে বেঁধে রেখেছো কেন? পাবন ডিস্কটা দেখিয়ে বলল, কারণ তো অবশ্যই আছে। ডিস্কটা ওর হাতে দেখে চুপ হয়ে গেল লোকটা। পাবন ওর পাশে বসে বলল, আপনার পরিচয় জানতে পারি? লোকটা বলল, আমার নাম স্টুয়ার্ট বেকি, আলফ্রেড স্যারের ল্যাবরেটরিতে কাজ করি। নিশ্চয়ই নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেন? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? নিশ্চয়ই কোনো সভ্য মানুষ একজন বদ্ধ উন্মাদ সায়েন্টিস্টের সাথে কাজ করবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে বেঁচে যাবেন আলফ্রেড আর গ্রামবাসীর হাত থেকে। আর যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে আপনাকে গ্রামবাসীর হাতে তুলে দেব। তারপরে কি হবে তা তো আপনি বুঝতেই পারছেন। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কি করতে হবে বলো। চলেন আমার সাথে। একসাথে হাঁটতে লাগলো পাবন আর বেকি। গ্রামের পথ ধরে সামনের দিকে এগোতে লাগলো ওরা। রাস্তার পাশে কোনো গাছ থেকে নাম না জানা এক প্রাণীর ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। পরের দিন সকাল।
পাবন ঘুম থেকে উঠে উঠানে গিয়ে দেখল অনেক লোকজন জমায়েত হয়ে আছে সেখানে। এক কোণে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে আছেন আকরাম সাহেব, জাহিদ সাহেব আর মুনতাসির আহমেদ। এগিয়ে গেল পাবন। কাছে যেতেই পাবনকে একটা চিরকুট দিল আকরাম সাহেব। তাতে লেখা, জিহান আর ফাহিমকে নিয়ে গেলাম। পাবন এখান থেকে চলে গেলে ওদের ফেরত পাবেন, তা না হলে আরও বিপদ অপেক্ষা করছে গ্রামবাসীর জন্য। আকরাম সাহেব পাবনকে বললেন, বাবা, তুমি আজই চলে যাও এখান থেকে। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। আমি পুলিশকে বলে ওদের উদ্ধারের ব্যবস্থা করছি। পাবন বলল, ঠিক আছে চাচা, আমি চলে যাব। তবে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই, আশা করি সবাই শুনবেন। সবার চোখ ঘুরে গেল পাবনের দিকে। পাবন বলল, আপনাদের গ্রামে ৬৫ জন লোকসহ ৩টি লঞ্চ উধাও হয়েছে। আপনারা কি জানেন কে সেই লঞ্চগুলো উধাও করেছে? কে আবার? সে জলদানবটা? জলদানবরা এত নিষ্ঠুর হয় না। লঞ্চগুলো উধাও হবার মূল হোতা ওই ভদ্রলোক মুনতাসির আহমেদ। কথাটা শুনে সকলে মাথায় যেন বাজ পড়ল। গুঞ্জন শুরু করলো সবাই। পাবন সবাইকে থামতে বলে মুনতাসির আহমেদের সামনে গিয়ে দাঁড়ালো। একটানে খুলে ফেললো ওনার নকলদারি গো। গুঞ্জন আরও বেড়ে গেল। পাবন বলল, ওনার আসল নাম আলফ্রেড টমাস, বিখ্যাত সায়েন্টিস্ট, দ্য সাইলেন্ট কিলার, যিনি আবিষ্কারের নেশায় খুন করেছেন অনেক মানুষ। কয়েকজন লোক ঘিরে ফেলল আলফ্রেড টমাসকে। পাবন বলতে লাগলো, তিনি মানুষের শরীরের ক্যালসিয়াম দিয়ে এমন একটি ওষুধ আবিষ্কার করার চেষ্টা করেছেন যা কিনা হাজারো রোগে জর্জরিত মানবদেহকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। কিন্তু লোকজনের জানাজানি হয়ে যায়, যার কারণে তিনি তার এলাকায় কাজটা ঠিকমতো করতে পারছিলেন না। আর তাই নির্বিঘ্নে নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি বেছে নিলেন এই নীরব অজপাড়া গ্রামটিকে। মুখে লাগালেন নকল গোফদারি। কারো মনে যাতে সন্দেহ না হয়, তাই তিনি জিহানের কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। আর গত 1 বছর ধরে রাতের আধারে নদীর তলদেশে একটু একটু করে গড়ে তোলেন কাচের ল্যাবরেটরি। আর এর জন্য তিনি অন্য দেশ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে লোক আনেন, যারা শুধু রাতের আধারেই কাজ করতেন। ল্যাবরেটরি নির্মাণ কাজ শেষ করে শুরু করলেন মানুষ গুম এবং তাদের হত্যা করে ওষুধ বানানোর কাজ শুরু করলেন। আর তার কাজের সহায়তার জন্য মৃত্যুর ভয় দেখিয়ে বেশ কিছু লোককে তার সাথে নিযুক্ত করলেন। তাদের মধ্যে একজন স্টুয়ার্ট বেকি। কাল রাতে আমি গিয়েছিলাম নদীর তলদেশে। ওদের ল্যাবরেটরিতে আমি ঢুকতে পারিনি, তবে বেকিকে আমি ধরতে পেরেছি। ওই সব কিছু আমাকে বলেছে। অবাক হয়ে পাবনের কথা শুনছিল সবাই। আকরাম সাহেব বললেন, তাহলে জিহান আর ফাহিমকে কি উনি কিডন্যাপ করেছেন? পাবন বলল, শুধু ফাহিম আর জিহানই কিডন্যাপ হয়নি, জিহানকে জোর করে ওনার দলে ভেরিয়েছেন সায়েন্টিস্ট মশাই। আমি লঞ্চ ডুবি নিয়ে বেশি ঘাটাঘাটি করার ফলে তারা আমাকে হুমকি দেয়, আর আমার তদন্তের অগ্রগতির নিয়মিত খবর রাখতেন জিহানের মাধ্যমে। কিন্তু কাল রাতে সবকিছু ওলটপালট হয়ে যায়। উম্মার টমাসের দল ছেড়ে আমার দলে যোগ দেয় জিহান আর বেকি। আরও একজন আছে, তার নাম রোমান। ওই দিন শহরে রোমানের বাবার সাথে আমার দেখা হয়েছিল। ছবি দেখি আমি চিনতে পারি রোমানকে। তো এই হচ্ছে সব সমস্যার সমাধান। আর আমি যে মিথ্যা বলছি না, এই ডিস্ক তার প্রমাণ। জাহিদ সাহেব বললেন, সবই তো বুঝলাম, তবে ফাহিম যে নদীর কাছে জল দানবকে দেখেছিল, সেটা কি তবে মিথ্যে? ওটাও টমাস সাহেবের একটা প্ল্যান। বেকি সেজেছিল জল দানব, যাতে গ্রামের মানুষ ভাবে লঞ্চগুলো গায়েব করছে জল দানবটা। তাহলে আর কেউ ওই বিষয়টা নিয়ে মাথা ঘামাবে না। একটু বাদেই বেকি পুলিশ নিয়ে আসলো, সাথে জিহান, ফাহিম আর রোমান। বেকি আর জিহান সবার কাছে ক্ষমা চেয়ে বলল, আমরা ইচ্ছে করে এই অন্যায় কাজে যুক্ত হইনি। এই পাগলা সায়েন্টিস্ট জোর করে আমাদেরকে দিয়ে তার কাজগুলো করিয়ে নিত। রোমান পাবনের কাছে এসে বলল, আমি একদিন মাঠে খেলছিলাম, হঠাৎ দেখি এই লোকটা আমাকে ডাকছে। কাছে যেতেই কি একটা বলে আমাকে গাড়িতে উঠিয়ে ফেললো। তারপর এখানে নিয়ে আসলো, আর মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে বলল ওনার সাথে কাজ করতে। গ্রামবাসীর সবাই আলফ্রেড টমাসের ফাঁসির দাবি করল। পাবন এগিয়ে গেল হাত করা পড়া আলফ্রেড টমাসের দিকে। বলল, স্যার, আপনি এই পৃথিবীর অমূল্য সম্পদ। দয়া করে আপনার জ্ঞান, আপনার আবিষ্কার এই পৃথিবীর কল্যাণে, মানুষের কল্যাণে ব্যবহার করুন। দেখবেন একদিন মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। ছলছল চোখে পাবনের দিকে তাকালেন তিনি। অস্ফুট স্বরে বললেন, ওই ৬৫ জনকে আমি মারিনি। ৫১ জন এখনও জীবিত আছে, নদীর তলদেশে ল্যাবরেটরিতে। জেলখানায় নিয়ে যাওয়া হলো টমাসকে। উদ্ধার করা হলো জীবিত মানুষগুলোকে। ধ্বংস করা হলো নদীর তলদেশের ল্যাবরেটরি।
রোমানকে পৌঁছে দেওয়া হলো ওর বাড়িতে। বেকিও ফিরে গেল নিজের বাড়িতে। 2 দিন পরের কথা, পাবন চলে যাবে তার বাড়িতে। গ্রামের লোকজন জড়ো হলো ওকে বিদায় জানাতে। যাওয়ার সময় পাবন বলল, আসলে রহস্য সমাধান করাই আমার নেশা। রহস্য যতই ঘোলাটে হোক, আমি পিছপা হই না। আমার একটা গোয়েন্দা টিমও আছে। পাবন পকেট থেকে 2.কেমের কার্ড বের করে সবাইকে দিল আর বলল, কেউ সমস্যায় পড়লে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। বাস এসে থামলো কুসুমতলী বাস স্ট্যান্ডে। পাবন সবাইকে বিদায় জানিয়ে বাসে উঠল। বাস এগিয়ে চলল গন্তব্যের দিকে, আর পাবন এগিয়ে চলল নতুন রহস্যের সন্ধানে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream.